হ্যালো স্টুডেন্ট, আমি শুভজিৎ দাস আবার চলে এসেছি তোমাদের নতুন একটা কেমিস্ট্রির ক্লাস নিয়ে। আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে গ্যাস লয়ের নতুন একটা চ্যাপ্টার। তো শুরু করি। আগের দিনে কিছু পড়িয়েছিলাম, তারই যেটুকু পার্ট বাকি ছিল সেটা নিয়ে আজকে এসেছি। দেখো, আশা করি আমার সাথে তোমরা সবাই থাকবে। তো প্রথমে শুরু করা যাক। প্রথমে যেটা লেখা আছে সেটা দেখো এখানে, গ্যাসের ধর্ম। তো এখানে দেখো, আগের দিন যেটা বলেছিলাম, কি বলেছিলাম, গ্যাস কোনো একটা আবদ্ধ পাত্রে রাখলে দেখবে কোনো একটা জায়গায় সীমিত না থেকে পুরো আবদ্ধ পাত্রের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। এটা কেন হয় আগের দিন বলেছিলাম, কারণ তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স খুব কম, আকর্ষণ বল যেটা বলে সেটা খুবই কম। নগণ্য হওয়ার জন্য তাদের মধ্যে আকর্ষণটা অনেক কম থাকে, সেই জন্য তারা যতদূর সম্ভব দূরে দূরে ছড়িয়ে থাকতে চায়, তাদের এটাই ধর্ম হয়। তো এই ধর্মের জন্য তুমি যে কোনো পাত্রে রাখলে সেই পাত্রের আকারই কিন্তু গ্যাস তোমার নিয়ে নেবে। তো এখানে দেখো, একটা ছবির মাধ্যমে তোমাদের দেখাতে চাই যাতে তোমাদের সবার মনে থাকে জিনিসটা। কি মনে থাকে, দেখো এখানে একটা গ্যাস আবদ্ধ একটা পাত্রে রাখা আছে। গ্যাসের মলিকিউলস বা অণুগুলো, তাদের মধ্যে যেহেতু অ্যাট্রাকশন বা আকর্ষণ বল খুবই কম, সেই জন্য দেখো চারিদিকে ছড়িয়ে পড়ছে, কোনো একটা জায়গায় কিন্তু আবদ্ধ নেই। বুঝতে পারছো আবদ্ধ নেই কেন? কারণ তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণী বলটা খুব কম, সেই জন্য তারা সব দিকে এরকম ঘোরাঘুরি করছে, এদের কোনো নির্দিষ্ট একটা জায়গা নেই। এটা হচ্ছে তোমাদের বুঝিয়েছি, কারণ এটা অনেক সময় কোশ্চেন আসে যে কেন এরকম হয়, গ্যাসের এটা কেন ধর্ম যে এরা যে কোনো আবদ্ধ পাত্রে রাখলে চারিদিকে ছড়িয়ে যায়। তো এটা মনে রাখার জন্য এই তোমার পিকচারটা নিয়েছি আমরা। তো শুরু করা যাক। প্রথমে দেখো, গ্যাসের ধর্মের ফার্স্ট যেটা বলছি সেটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে। সার্বজনীন গ্যাস ধ্রুবক বলতে কি বোঝো? আগের দিনে যেটা পড়িয়েছিলাম আমরা, যে বয়েলস ল, চার্লস ল সম্পর্কে আমরা ধারণা দিয়েছিলাম। প্রথমে একটু তোমরা বলো যে একটু ভেবে নাও, আগের দিনের ক্লাসটা একটু দেখে নেবে। তো সেখানে দেখবে বয়েলস লতে কি বলছিল। বয়েলস লর একটা ফর্মুলা ছিল, সেখানে লেখা আছে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p। মানে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের ওপর প্রদত্ত চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক। মানে চাপ যদি তুমি বৃদ্ধি করো আয়তন কমবে, আর চাপ যদি কমাও তাহলে আয়তন বাড়বে। এটাই রুলস, এটাই সাধারণত হয়ে থাকে। তো এটা হচ্ছে তোমার বয়েলস লয়ের গাণিতিক একটা সংজ্ঞা টাইপের বলতে পারো, গাণিতিক রূপ এটা, ঠিক আছে, বয়েলস লয়ের। চার্লস ল কি বলছিল? চার্লস ল বলছিল ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, মানে উষ্ণতা বৃদ্ধি করলে আয়তনও বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধি করলে আয়তনও বৃদ্ধি পায়। ওই যে সেই বলেছিলাম যে প্রত্যেক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য আগে যে আয়তন ছিল তার 1/273 যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। মানে তুমি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়াও, তাহলে আগে যা ভলিউম ছিল তার 1/273 অ্যামাউন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে। এটাই হচ্ছে চার্লস লয়ের একটা গাণিতিক রূপ হিসাবে এখানে দেখানো হয়েছে। আর একটা অ্যাভোগাড্রো প্রকল্প বলে আর একটা জাস্ট আছে, সেটা এই গ্যাসের লয়ে পড়াবো না, জাস্ট তোমরা মনে রাখবে। সেটা হচ্ছে ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্মল এন। ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্মল এন। এন মানে হচ্ছে তোমার নাম্বার, মানে মূল নাম্বার, মূল সংখ্যাকে বলা হয় হচ্ছে আমরা স্মল এন দিয়ে ডিনোট করি। তো এবারে যদি আমরা এই তিনটে লকে একসাথে নিই তাহলে কি হবে? তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, ভিটা কিন্তু একদিকে কনস্ট্যান্ট। ভি যদি আমরা এদিকে লিখে নিই তাহলে ওইদিকে কি থাকবে? প্রথম লটায় বয়েলস লতে কি, পি নিচে আছে, লিখে নিলাম। চার্লস লতে কি আছে? টি ওপরে আছে, লিখে নিলাম। অ্যাভোগাড্রো প্রকল্পে কি বলেছে?
এনটা উপরে আছে, লিখে নিলাম। তো এরকম একটা তিনটেকে যদি আমরা একসাথে করি তো এরকম একটা গাণিতিক রূপ আসছে, যেখানে দেখা যাচ্ছে ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি ইন্টু এন ডিভাইড বাই পি। ভি হচ্ছে ভলিউম, টি হচ্ছে টেম্পারেচার, এন হচ্ছে মোল নাম্বার বা মোল সংখ্যা, আর পি হচ্ছে প্রেসার। তো এবারে তোমরা ম্যাথসে পড়েছো যে যদি আমি এই প্রপোর্শনাল সাইনটাকে ওঠাতে চাই, উঠিয়ে যদি আমি ইকুয়াল টু সাইন আনতে চাই, তাহলে কি একটা কনস্ট্যান্ট ধরতে হয়। তোমরা জানো নিশ্চয়ই, এটা এতদিনে পড়েই নিয়েছো। তো এটা দেখো আমরা উঠাচ্ছি এখানে, তাহলে কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু আর টি এন ডিভাইড বাই পি। এই আরটাই হচ্ছে তোমার সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে দেখি। তো একটু আগে কি বললাম, এই ডাইরেক্টলি প্রপোর্শনাল সাইনটাকে উঠিয়ে যদি আমি ইকুয়াল টু সাইন আনতে চাই তাহলে একটা কনস্ট্যান্ট লাগে। এখানে সেই কনস্ট্যান্টটা হচ্ছে ক্যাপিটাল আর, যাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক বা আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, তো যদি আমি এটাকে সিম্পলিফাই ফর্মে লিখি তাহলে কি হবে, এটাকে যদি সিম্পলিফাই ফর্মে লিখি তো কি হবে, পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি। এইটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ইকুয়েশনটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে রাখছি, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। তোমরা যারা যারা এখন পড়ছো বা ক্লাস 12-এ এই তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেবে বা যখনই তোমরা কলেজে যাবে এই কেমিস্ট্রি স্ট্রিম নেবে, তখন কিন্তু এইসব ইকুয়েশন খুব কাজে লাগবে। পিভি ইজ ইকুয়াল টু এন আর টি তোমাদের এমন একটা কোশ্চেন দিয়ে দেবে যেটা মানে অত সময় থাকবে না, তোমার জাস্ট এরকম ইকুয়েশনটা পুট করে তোমার সমস্ত ভ্যালুগুলো লিখে ডিরেক্ট তোমার অ্যান্সার শিটে অ্যান্সারে চলে আসতে হবে। তো এইগুলো সব মনে রাখতে হবে, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, এগুলো সব মনে রাখবে। তো এখানে যেহেতু আমি বলেছি আর কনস্ট্যান্ট, তো নিশ্চয়ই তার একটা কনস্ট্যান্ট ভ্যালুও থাকবে। আর তো ধরো কোনো জায়গায় 1, কোনো জায়গায় 2, কোনো জায়গায় 3, এরকম তো হতে পারে না, কারণ আমরা আর কে কি ধরেছি, কনস্ট্যান্ট ধরেছি। তো আর এর সেই কনস্ট্যান্টগুলো আমি লিখে নিচ্ছি যে কখন কখন কি হয়। যেমন এসআইতে এসআইতে কিছু ভ্যালু থাকে, সিজিএস এ ভ্যালু থাকে, সব আলাদা আলাদা। তো দেখে নাও কি কি হয়। তো এখানে যেগুলো আছে অনেকগুলো আছে, তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এই ইউনিটস গুলো আসে, কিভাবে এই ইউনিটস গুলো, সবগুলো ইউনিটস দেখো আলাদা আলাদা। ঠিক আছে, শুধু এই মোল ইনভার্স কেলভিন ইনভার্স এটাই এক, বাকি সব মোটামুটি আলাদা। তো কিভাবে আসে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এসআইটা দেখে নাও, এসআইতে কিভাবে আসে। এসআই ইকুয়েশনে কি বলেছে, যেটা কি বললাম, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। আমরা আরটাকে বার করবো, তার মানে আর কে যদি এদিকে রাখি তাহলে কি হবে, পি ইন্টু ভি ডিভাইড বাই এন ইন্টু টি। ঠিক বলেছি, দেখতে পাচ্ছ সবাই এখানে আর কে এরকম ভাবে লেখা যায়, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, মানে কি আর যদি এদিকে রাখে তাহলে এন আর টিটা এদিকে নিচে চলে আসবে, ডিভাইড হয়ে চলে আসবে, পড়েছো ডিভাইড হয়ে চলে আসবে। তো পিভি ইজ ইকুয়াল আর ইজ ইকুয়াল টু পিভি ডিভাইড বাই এন টি। বুঝতে পেরে গেছো সবাই। তো এবারে পি মানে তো প্রেসার, প্রেসারের ইউনিট কি হয়, বলো বলো বলো, প্রেসারের ইউনিট কি হয়, একটু তোমরাও খাটো। পিভি প্রেসারের ইউনিট হচ্ছে, প্রেসার মানে কি, ফোর্স বাই এরিয়া, বল বাই ক্ষেত্রফল, ফোর্স বাই এরিয়া, পি ইকুয়াল টু এফ বাই এ। ঠিক, তাহলে হচ্ছে বল বাই এরিয়া, এরিয়া মানে দৈর্ঘ্য স্কোয়ার, পি ইকুয়াল টু এফ বাই এ, এফ মানে বল তো হয়ে গেল, ডিভাইড বাই এরিয়া, এরিয়া মানে দৈর্ঘ্য স্কোয়ার। ঠিক আছে, ভলিউম, ভলিউম মানে হচ্ছে দৈর্ঘ্যর কিউব। এরিয়া যদি এল স্কোয়ার বা দৈর্ঘ্যর লেংথের স্কোয়ার বা দৈর্ঘ্যের স্কোয়ার হয়, তাহলে ভি ভলিউম মানে কি হবে, এল কিউব বা দৈর্ঘ্যের কিউব, যাই বলো তোমরা। নিচে কি আছে, এন, এন মানে কি বললাম, মোল নাম্বার। ঠিক আছে, এবার এখানে মোল লিখতে পারি, এন এর পরিবর্তে মোল। আর টেম্পারেচার তো
তো কেলভিন হবেই, এখানে কখনো কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডে হয় না, টি মানে কেলভিনে হবে, তো কেলভিন লিখে দিলাম। তো কি হলো সিম্পলিফাই ফর্মটা, দৈর্ঘ্য স্কোয়ার, এখানে দৈর্ঘ্য স্কোয়ার কেটে গেল, মানে বল ইন্টু দৈর্ঘ্য ডিভাইড বাই মোল ইন্টু কেলভিন। বল মানে কি প্রেসার, এই বল মানে কি ফোর্স, আর দৈর্ঘ্য হচ্ছে এল, ফিজিক্সে পড়েছো, তাহলে ফোর্স ফোর্স ইন্টু লেংথ, তো কি হয় সেটা, সেটা হচ্ছে কার্যের একক, বল ইন্টু লেংথ কার্যের একক হয়। তো তার মানে ফর্মটা কি হলো, কার্যের একক মানে কার্যের একক কি হবে, জুল, জুল ডিভাইড বাই মোল কেলভিন, ঠিক আছে। এসআইতে তাহলে সিম্পলিফাই ফর্মটা কি হলো, জুল ডিভাইড বাই মোল ইনটু কেলভিন, দেখো জুল ডিভাইড বাই মোল ইনটু কেলভিন, এটা হচ্ছে এসআইতে। এটা যদি সিজিএস এ লিখি তাহলে কি হবে, জুলের পরিবর্তে হয়ে যাবে তোমার আর্গ, আর নিচে তো মোল কেলভিন, এটার কোনো চেঞ্জ হবে না। তো এরকম সবগুলোতে ডিফারেন্ট হয়ে থাকে। তো দেখো কয়েকটা তোমাকে মনে রাখতে হবে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, সেগুলোই পড়ে যাবে, আর কোনো কিছু এক্সট্রা তোমার করতে হবে না। তাহলে এসআইটা মনে রাখবে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স হচ্ছে তোমার আর এর এসআই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবারে সিজিএসি যখন করছো একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে, 1 জুল মানে সবসময় কিন্তু 10⁷ আর্গই হবে। যেমন তোমাদের বলছি 1 কেজি মানে কত, 10³ গ্রাম, তাই তো লিখি আমরা, এবার 1 কিলোমিটার ইজিক্যাল টু 10³ মিটার। তো সেম হচ্ছে 1 জুল ইজিক্যাল টু 10⁷ আর্গ, 1 জুল ইজিক্যাল টু 10⁷ আর্গ। তো 8.314 এসআইতে কি ভ্যালুটা 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এসআইতে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। দেখো সিজিএস যখন কনভার্ট করছি জুলটাকে আমরা মানে আর্গে নিয়ে যাব, এসআইতে জুল সিজিএস এ আর্গ, তখন কি হবে 8.314 ইন্টু 10⁷ আর্গ, বাকিটা তো সেমই থাকবে, এটাই থাকবে মোল ইনভার্স কেলভিন ইনভার্স। বুঝলে, এই দুটো কিন্তু মনে রাখবে খুব ভালোভাবে। সিজিএস থেকে এসআইতে যখনই ট্রান্সফার করবে তুমি, ধরো জুল থেকে আর্গে নিয়ে যাচ্ছ, 1 জুল মানে সবসময় মনে রাখবে 1 জুল মানে 10⁷ আর্গ, সবসময় এটাই খাটবে। তো এসআইতে যদি হয় আর এর ভ্যালু 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাহলে সিজিএস এ হবে 8.314 ইন্টু 10⁷ আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। খুব ইজি, মনে থাকবে সকলের। এই দুটো ছাড়া আরেকটা মনে রাখবে, যেটা হচ্ছে তোমার লিটার অ্যাটমসফিয়ারে, লিটার অ্যাটমসফিয়ারের ভ্যালুটা কি হবে, আর ইজ ইকুয়াল টু 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই পয়েন্টের পরে 3টে ঘর মনে রাখলেই হবে, এতদূর যাওয়ার দরকার নেই, এই এতদূর যাওয়ার দরকার নেই, 0.082 গেলেই অনেক, মানে এটাতেই হয়ে যায় নাম্বার। তো এইগুলো মনে রাখবে, এই 3টে মনে রাখলেই মোটামুটি তোমার আর এর ভ্যালু দিয়ে সমস্ত রকম কোশ্চেন অ্যান্সার সলভ হয়ে যাবে। তো এটা একটু মনে রাখবে, ঠিক আছে, বুঝে গেছো তোমরা সবাই। নেক্সট একটা কোশ্চেন আছে,
কোশ্চেনটা পড়ো, কিন্তু তার আগে আরেকটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, সেটা দেখো। জাস্ট মিনিট। হ্যাঁ, এখানে একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, সেটা একটু সিম্পলিফাই করে দেখে নেবে। কি বললাম, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এন কি আমরা কিভাবে লিখতে পারি দেখো, পিভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম আর টি। আমরা কিছু করিনি, আমরা শুধু এনটাকে সিম্পলিফাই করে ডাব্লু বাই এম এ নিয়ে আসছি। ডাব্লু মানে কি, ডাব্লু মানে হচ্ছে ওয়েট, মানে যতটা পরিমাণ তোমাকে দেবে, ধরো এটা এন মানে ধরো তোমাকে হাইড্রোজেন অণু দিচ্ছে, সেটা কত পরিমাণ, ধরো 3 আয়তন, সেটা হচ্ছে ডাব্লু মানে হচ্ছে এখানে 3 বসাতে হবে। 3 মানে হচ্ছে ওই তোমার ওয়েটটাকে বোঝাচ্ছে যে কত পরিমাণ তোমাকে দিচ্ছে। আর এম মানে হচ্ছে মলিকুলার ওয়েট বা আণবিক ভর, যেমন হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, হাইড্রোজেন আণবিক ভর হচ্ছে 2। তো ডাব্লু বাই এম, যেটাকে আমরা এন দিয়ে রিপ্লেস করেছি। তো কি করছি, এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি হবে, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি হবে, বলো, এমটাকে আমরা উপরে তুলছি, এমটাকে উপরে তুললাম, ডাব্লু বাই ভি আর টি। এই ডাব্লু বাই ভিটাকে কি বলা হয়, একে বলা হয় হচ্ছে ডেনসিটি। ঠিক আছে, জানোই তো যে ডেনসিটি মানে ডাব্লু বাই ভি, ওয়েট বাই আয়তন, ভর বাই আয়তন, ডেনসিটি ঘনত্ব, যেটাই বলছি। তো আলটিমেট ফর্মটা কি হলো, আলটিমেট ফর্মটা হলো পি এম ইজ ইকুয়াল টু ডি আর টি। পি এম ইজ ইকুয়াল টু ডি আর টি। সবগুলো বলে দিচ্ছি, লিখে নাও। পি হচ্ছে প্রেসার, এম হচ্ছে মলিকুলার ওয়েট, ডি হচ্ছে ডেনসিটি, আর হচ্ছে তোমার আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, ক্যাপিটাল টি হচ্ছে টেম্পারেচার, যেটা তোমাকে দেবে। তো এই ধরেই অনেক কোশ্চেন অ্যান্সার আসে। তো যেটা বললাম, পরের কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবে যে কিরকম আসছে। দেখো, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 570 মিলিমিটার চাপে 2.2 গ্রাম CO2 এর আয়তন। আগে তোমরা দেখে না, আগে লিখে নাও, একটা জায়গায় লিখে নেবে যে কি কি দিচ্ছে তোমাকে, কি কি তোমার কোশ্চেনে দেওয়া আছে, তো সেই হিসেবে তোমায় করতে হবে। তো দেখো কি কি দেওয়া আছে, প্রথমে দেখে নাও, ঠিক আছে, তারপরে তোমাদের বলে দিচ্ছি। তো আগে লিখে নিচ্ছি, টেম্পারেচার কত দেওয়া আছে, টেম্পারেচার কত দেওয়া আছে, একটা মিনিট, হ্যাঁ টেম্পারেচার দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি আগেই বলেছি 27 ডিগ্রি, যখনই ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে সেটাকে কিন্তু কেলভিনে নিয়ে যেতে হবে তোমাদের। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি, আগের দিন পড়িয়েছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, মানে তারপরে যত বাড়বে 273 অ্যাড করে যেতে হবে। তার মানে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বলতো তাহলে তো 274, যদি তোমাকে 7 ডিগ্রি সেন্টিগ্রেড বলতো তাহলে হতো 280 কেলভিন, 23 ডিগ্রি সেন্টিগ্রেড বললে হতো 296, এরকম করে এগুলো থাকবে। তো যেহেতু 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কত, ইজ ইকুয়াল টু 300 কেলভিন। ঠিক বলেছি, ডিগ্রি সেন্টিগ্রেডটাকে তোমাকে কিন্তু কেলভিনে অবশ্যই নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু অ্যান্সার মিলবে না। তো কিভাবে সেটাকে নিয়ে যাবে, সেন্টিগ্রেডের সাথে 273 যোগ করে দিলেই তোমার কেলভিনে চলে আসবে। ঠিক আছে, টি তো বেরিয়ে গেল 300 কেলভিন। তারপরে কি হচ্ছে, তোমার প্রেসার বলেছে, প্রেসার কত বলেছে, 570 মিলিমিটার।
এখানেও একটা জিনিস মনে রাখতে হবে, এখানেও একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে যখনই এরকম 570 মিলিমিটার দিয়ে দেবে, এরকম এরকম ভাবে কিন্তু এত সহজে দেবে না যে সবগুলো তোমায় পুট করে দিলে অ্যান্সার চলে আসবে, অতটাও সহজ ওরা দেবে না কিন্তু। 570কে তোমাকে 760 দিয়ে ডিভাইড করতে হবে। কেন? কেন? প্রমাণ চাপ কাকে বলে? তোমাদের আগের দিন যখন বলেছিলাম প্রমাণ চাপ, তখন কি বলেছিলাম যে পারদ 76 সেন্টিমিটার উঁচু পারদ স্তম্ভের চাপকেই প্রমাণ চাপ হিসেবে ধরা হয়। 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, তাহলে 76 সেন্টিমিটার মানে কত? 760 মিলিমিটার। তো 570 ডিভাইডেড 760 যেটা আসবে সেটাই তবে হবে কিন্তু পি হিসাবে সেখানে অ্যাপ্লাই হবে। তো করে দেখো 0.75 আসবে, 0.75 মিলিমিটার। সরি এটা সরি এটা এটিএম হবে। 0.75 এটিএম হলো, ঠিক আছে, মানে অ্যাটমসফেরিক প্রেসার, ঠিক আছে। এবারে কি বলেছে, এনটাও বলে দিয়েছে, দেখো একটু মাথা খাটাও, এনটাও বলে দিয়েছে। ওয়েট কত দিয়েছে? এন আমি কি বলেছিলাম, W/m, ঠিক। W কত দিয়েছে? 2.2, ঠিক। CO2, CO2 এর মলিকুলার ওয়েট কত? কার্বনের মলিকুলার ওয়েট কত? কার্বনের মলিকুলার ওয়েট হচ্ছে 12। অক্সিজেনের মানে যদি সিঙ্গেল অক্সিজেন থাকে তাহলে কত হয়? 16 গ্রাম, যেহেতু O2 তো কত হবে? 32, ঠিক আছে। তো কার্বনের জন্য 12, দুটো অক্সিজেনের জন্য 32, 12 + 32 = 44। তো 2.2 ডিভাইড বাই 44। বুঝতে পারলে এই জিনিসটা? বুঝতে পারলে? তো কত আসবে? যদি আমরা এখানে 22 নিই, নিচে 10 আনতে হবে, 2, তার মানে 0.05, ঠিক বলেছি? 0.05 মোল। তাহলে এবার এক জায়গায় সবগুলো লিখে নি, এক জায়গায় সবগুলো লিখে নি। টি কত বললাম? 300 কেলভিন। পি কত বললাম? 0.75 এটিএম বা অ্যাটমসফেরিক প্রেসার। আর এম কত বললাম? 0.05 মোল। তোমাকে কি বলেছে? আয়তন বার করতে হবে, আয়তন বার করতে হবে। ফর্মুলা কি? পিভি = nRT। পি আছে কত? 0.75, ভলিউম তো তোমাকে বার করতে হবে। এনটা কত? 0.05। আর আরটা কি বসাবে? আরটাকে কি বসাবে? কোনটা হবে? 8.314 হবে নাকি 8.314 × 10⁷ হবে, না 0.082টা হবে? কোনটা হবে? প্রথমে দেখবে যে কার সাথে মিল খাচ্ছে। এখানে দেখো এটিএম আছে, তার মানে কি 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা তো হবে না। 8.314 আর্গ, 8.314 × 10⁷ আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটাও হবে না। তাহলে হলে কোনটা হবে? 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা হবে। তো 0.082, টেম্পারেচার কত? 300। কে দেখতে পাচ্ছ সবাই? তো ওরে এটা অ্যান্সার হবে 1.642 লিটার। অ্যান্সার হবে 1.642 লিটার। এটা তোমাকে করে দেখতে হবে যে কত কি হচ্ছে। তো হচ্ছে কিন্তু 1.642, এটাই অ্যান্সার আসবে। বুঝতে পেরেছো? কোশ্চেন খুবই সোজা, শুধু তোমাকে ধরতে হবে যে কোন
ইকুয়েশনে তোমার অঙ্কটা এগোবে। আর এই সব মানগুলো কিন্তু ঠিকঠাকভাবে ধরতে হবে যে কোন মানে গেলে তোমার অঙ্কটা করতে সুবিধা হবে। নেক্সট কি বলেছে দেখো, এটা একটু বড় কোশ্চেন আছে, একটু পড়ো। নেক্সট কি বলেছে, একটি শূন্য পাত্রে 2 গ্রাম হাইড্রোজেন এবং 2 গ্রাম ডি টু মানে হচ্ছে ডয়টেরিয়ামকে বলছে, হাইড্রোজেনের প্রকারভেদ একটা। 300 কেলভিন তাপমাত্রায় প্রবিষ্ট করার পর মুখ বন্ধ করা হলো। ভালো করে পড়বে লাইনগুলো। পাত্রের আয়তন 10 লিটার, চাপ কত হবে নির্ণয় করো। তারপরে কি একটা তোমাকে অ্যাজাম্পশন দিয়ে দিয়েছে যে পাত্রটি যদি সম আয়তনের ঘনক হয় তাহলে কি চাপ একই থাকবে। ঠিক আছে, প্রথম নির্ণয় হবে করো, তারপরে পরেরটা পরে দেখা যাবে। এই প্রথমে এটা করো, চাপ কত হবে এটা একটু করো, মানে তোমরা একটু নিজে ভাবো যে কিভাবে হবে কোশ্চেনটা। দেখো বলে দিচ্ছি। আমি আগে কি বলেছিলাম, মোলের কনসেপ্টে মোল নাম্বারের ডাব্লু বাই ক্যাপিটাল এম। প্রথমে যখন H2 নিচ্ছি, H2 ডাব্লু কত 2 ডিভাইড বাই মলিকুলার নাম্বার কত 2, তখন এটা কত হলো, ডিভাইড করলে 1 হলো। ডয়টেরিয়াম যখন হবে ডাব্লু কত 2, মলিকুলার নাম্বার 4 মানে 0.5। ঠিক আছে, করা হলো। হ্যাঁ, এবারে একটা জিনিস চিন্তা করো, একটা পাত্রে কিন্তু এই দুটোই আছে, 2 গ্রাম হাইড্রোজেনও আছে, 2 গ্রাম ডয়টেরিয়ামও আছে। তো তাদের যদি একসাথে রাখা হয় তাহলে কি হবে, দুটো অ্যাড হয়ে যাবে। তখন টোটাল তোমার এন কত হবে, মানে মোল নাম্বার কত হবে, তো টোটাল মোল নাম্বার হবে N1 প্লাস N2 মানে 1.5। এই যে N1 আর এই যে N2 দুটো মিলে কত হলো, N is equal to 1.5। ঠিক, তো N is equal to 1.5 মোল হয়ে গেল। ফর্মুলা কি, PV is equal to nRT। PV is equal to nRT এক্ষুনি বুঝলাম তোমাদের। n পেয়ে গেছি 1.5। তোমাকে কি প্রেসারটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। ভলিউম কত 10 লিটার, লিখে নাও সব। ভলিউম is equal to 10 লিটার। আর আবার সেম লিটার যেহেতু আছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার ডিভাইড বাই মোল কেলভিন। একটা জিনিস ভাবো, কনফিউজ হয়ে জানো কিন্তু, আমি এক জায়গায় বলছি লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আবার এখানে বলছি ডিভাইড বাই মোল কেলভিন। ডিভাইড বাই মোল কেলভিন যা, ওটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তখনই মোল ইনভার্স কেলভিন ইনভার্স হয়ে যায়, এটা কিন্তু ভুলে যাও না। ঠিক আছে, তো টেম্পারেচার কত দিয়েছে, টেম্পারেচার এখানে দেওয়াই আছে পুরো নর্মাল। টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন, এটাকে চেঞ্জ করা দরকার নেই কারণ কেলভিনে দিয়ে দিয়েছে। তো কেলভিনে যেহেতু করতে হবে তো কেলভিনে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এবারে বলো কি হবে, প্রেসার বার করতে হবে। এন কত, এন হচ্ছে 1.5, আর হচ্ছে 0.082, টিতে কত 300 ডিভাইড বাই ভি, ভলিউম কত 10। তো করলে কত আসবে তোমার অ্যানসারটা আসবে 3.69। আচ্ছা বলো তো প্রেসার এখানে ইউনিটটা কি হবে, একটু ভেবে বলো যে প্রেসার ইউনিটটা কি হবে, চাপের ইউনিটটা এখানে কি হবে। দেখো এখানে কিন্তু এটিএম আছে, তো এখানে এটিএমই কিন্তু হবে, অন্য কিছু কিন্তু হবে না।
অন্য কিছু কিন্তু হবে না, অ্যাটমসফেরিক প্রেসারেই আসবে, ঠিক আছে। তো যেমন ধরো দিয়ে দিল 3.69 এটিএম দিয়ে দিল, আবার 3.69 পাস্কেল দিয়ে দিল, তখন তুমি কনফিউজ হয়ে যাবে তোমরা যে 3.69 অব্দি তো ঠিক আছে, কিন্তু ইউনিটটা কি, ধরো তোমরা ভুল করে মেরে দিল 3.69 পাস্কেল, তাহলে কিন্তু ওটা ভুল হয়ে যাবে, নাম্বারটা পাবে না 3.69 এটিএম। সব কিছু কিন্তু মাথায় রেখে চলতে হবে তোমাদের। তো এটা আমার অ্যান্সার হচ্ছে এরকমভাবে হবে 3.69 এটিএম। আবার বলে রাখছি, যদি আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো ভিডিওটা, আর নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দাও, যাতে নেক্সট যখন ভিডিও আসবে তোমাদের নোটিফিকেশানে চলে আসে। না হলে অনেক সময় কি হয়, নোটিফিকেশান আসে না, তোমরা পিছিয়ে যাও বাকিদের থেকে। যারা এই নোটিফিকেশানটাকে অন করে রাখে তাদের কাছে অনেক তাড়াতাড়ি চলে আসে নোটিফিকেশানটা যে ইউটিউবে আমাদের ভিডিও এসছে। তো ওই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও, আর লাইকটা অবশ্যই করে দেবে, সেটা তোমার দায়িত্ব যেটা। তো চলো নেক্সট কি আছে দেখো। নেক্সট হচ্ছে ডাল্টনের সূত্র। নেক্সট কি বলছে, নেক্সট বলছে হচ্ছে ডাল্টনের সূত্র। ডাল্টনের সূত্র এরকমভাবে বলতে পারো, ডাল্টনস পার্সিয়াল প্রেসার বা আংশিক চাপ যাকে বলে, তো সেরকমভাবে বলতে পারো, ঠিক আছে। তো এখানে দেখো, প্রথমে তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে যে কি বলছে। প্রথমে একটা 100 কিলো পাস্কেলের চাপ আছে, দুটো অণু আছে একই সাথে রাখা, ঠিক আছে, মানে দুটো গ্যাস, এখানে অণু বা গ্যাসের কথা বলা হচ্ছে। একটা আবদ্ধ পাত্রে ধরো দুটো গ্যাস রাখা হয়েছে, যেগুলো পরস্পরের সাথে কোনো রিয়াকশন করে না, বিক্রিয়া করে না। খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এমন কিন্তু কোনো গ্যাস রাখা যাবে না যেগুলো তাদের মধ্যে বিক্রিয়া করে দেয়, যেমন N2 আর H2 কিন্তু কখনো একসাথে রাখা যাবে না, কারণ তারা বিক্রিয়া করে অ্যামোনিয়া ফর্ম করে যাবে, তাহলে কিন্তু সেটা হবে না। এমন কোনো গ্যাস রাখতে হবে যেগুলো তাদের মধ্যে কোনোভাবেই বা কোনো অবস্থাতেই তারা নিজেদের মধ্যে রিয়াকশন করবে না, ঠিক আছে। তো এরকম দুটো গ্যাস নেওয়া হলো, ধরো A আর B দুটো গ্যাস, তারা একসাথে থেকে যে পার্শিয়াল প্রেসার ক্রিয়েট করবে সেমটাই হবে যখন তারা ইন্ডিভিজুয়াল ভাবে একই আবদ্ধ পাত্রে একই উষ্ণতায় যে পরিমাণ চাপ তারা প্রয়োগ করবে তাদের সমষ্টি হবে। মানে ভালো কথা বলতে গেলে দেখো এই ছবিটাকে, দুটো গ্যাস আছে, প্রথমে একটা পাত্র রাখা ছিল, দুটো গ্যাস, এ দেখো এইটা, তার প্রেসার কত, 100 কিলো পাস্কেল, ঠিক আছে। একটা আবদ্ধ পাত্রে রাখা আছে, তার তোমার পার্শিয়াল প্রেসার ছিল 100 কিলো পাস্কেল। যখনই আর আলাদা আলাদা ভাবে দেখো 40 কিলো পাস্কেল, 60 কিলো পাস্কেল। এটা প্রথম দেখেছিলেন ডাল্টন। তিনি বলেছিলেন যে প্রথম কথা তো রাখতে হবে তোমাদের এমন দুটো গ্যাস যেটা নিজেদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া বা কোনো ইকুয়েশন ফর্ম করবে না, সেরকম কোনো দুটো গ্যাস বা তিনটে গ্যাস, যতগুলোই গ্যাস তুমি রাখতে পারো, কিন্তু মেইন ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তাদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না, ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া, তুমি এটার জন্য ধরো দুটো যদি গ্যাস নাও তাহলে 3বার এক্সপেরিমেন্ট করতে হবে। প্রথমবার একটা আবদ্ধ পাত্রে দুটো গ্যাসকে একসাথে নিলে, যেগুলো কোনো রাসায়নিক বিক্রিয়া করে না, তখন দেখলে তোমার পার্শিয়াল প্রেসার 100 কিলো পাস্কেল, ঠিক আছে। এবারে যখনই আলাদা আলাদাভাবে তুমি পার্শিয়াল প্রেসার ক্যালকুলেট করবে, তখন দেখবে যে দুটো পার্শিয়াল প্রেসার আসছে, ধরো একটা 40 আসছে, একটা 60 আসছে, বা একটা 50 আসছে, আরেকটাও 50 আসছে। মানে বলতে চাইছি এটা, দুটো একসাথে থাকলে যে পার্শিয়াল প্রেসার ক্রিয়েট করে, দুটো আলাদাভাবে থাকলে যে পার্শিয়াল প্রেসার করবে, দুটো একই হবে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার ডাল্টনসের পার্শিয়াল প্রেসারের সংজ্ঞা। তো খাতায় লিখে নাও, নোট ডাউন করো যে আমি যেটা চাপের সূত্রটা বলছি, সেই সূত্রটা কি, সেটা হচ্ছে ভালো করে দেখো, নির্দিষ্ট উষ্ণতায়, ফার্স্ট ক্রাইটেরিয়া নির্দিষ্ট উষ্ণতায়, সেকেন্ড ক্রাইটেরিয়া কি, নির্দিষ্ট আয়তনের, কোনো আবদ্ধ পাত্রে উপস্থিত, ঠিক আছে, কোনো আবদ্ধ পাত্রে উপস্থিত, পরস্পরের সাথে বিক্রিয়া করে না এমন গ্যাস মিশ্রণের একটি উপাদান গ্যাসকে এককভাবে ওই সমপরিমাণ উষ্ণতায় যদি একই পাত্রে রাখা হয়, তাহলে ওই উপাদান গ্যাসটি লম্বভাবে পাত্রের ওপর যে বল ক্রিয়া করে তাকেই ওই গ্যাসের বা ওই তোমার গ্যাসটির আংশিক চাপ হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে। আংশিক চাপের বাংলা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার। তো
এরকম ভাবেই কিন্তু ডাল্টনস একটা সূত্র দিয়েছিলেন, যেটাকে এখানে ভালোভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা আছে। তো তোমরা একটু দেখে নাও। এই যে যেমন দেখো 40 কিলো পাস্কেল, 60 কিলো পাস্কেল, এরকম ভাবে 100 কিলো পাস্কেল, দুটো মিলিয়ে 100 কিলো পাস্কেল হচ্ছে। আগে যখন ছিল তখন 100 কিলো পাস্কেলই হচ্ছে। যেমন ধরো তুমি একটা কোনো ওয়েট মেশিনে উঠেছো, তুমি আর তোমার বোন, টাকা মানে আগেকার দিনে সেই মেশিনগুলো দেখে দেখো নি, যখন কোনো ট্রেন স্টেশনে বা মেট্রো স্টেশনে কি হতো, একটা বড় করে একটা সেই ওয়েট মেশিনে রাখা থাকতো, সেখানে গিয়ে তোমরা দৌড়ে দৌড়ে চলে যেতে, টাকা দিতে, একটা টিকিট বেরিয়ে আসতো, সেখানে ওয়েট মাপতো। তো ধরো তুমি এমন জিনিস করলে যে তুমি আর তোমার বোন একসাথে উঠলে, ওয়েট দেখালো 100, ধরো দুজনের 100। এবার কিন্তু তুমি তো জানো কত, তুমি আবার আলাদাভাবে দাঁড়ালে, তখন দেখলে তোমার ওয়েট হচ্ছে 70 কেজি। ঠিক আছে, তার মানে তুমি বুঝেই গেলে যে তোমার বোনের ওয়েট হবে 30 কেজি। সেম হচ্ছে এখানেও, যদি দুটো গ্যাস থাকে, দুটো গ্যাসের যদি 100 কিলো পাস্কেল চাপ হয়, একটা তুমি যদি মেজার করে নাও ধরো 60 কিলো পাস্কেল, তাহলে অপরটা তুমি বুঝতেই পেরে যাবে যে ওটা 40 কিলো পাস্কেলই হবে। এটাই হচ্ছে ডাল্টনের সূত্র। ঠিক আছে, এবারে এর কিছু ড্রব্যাকস আছে, সব কিছু মানে সব সূত্রেই ড্রব্যাকস থাকে। সেটা হচ্ছে তোমার সাধারণ উষ্ণতায় কিন্তু বাস্তব গ্যাসগুলো এই ডাল্টনের সূত্র মেনে চলে না। কি বললাম? সাধারণ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলো কিন্তু ডাল্টনের সূত্র মেনে চলে না। তো এটা একটা সবচেয়ে বড় ড্রব্যাক, সাধারণ উষ্ণতায় মেনে চলবে না। কিন্তু নিম্নচাপ আর উচ্চ উষ্ণতায় সমস্ত গ্যাসই কিন্তু ডাল্টনের এই সূত্র মেনে চলে। তার মানে কি, নিম্নচাপ কখন হয়, মানে কম চাপ কখন হবে, যখন আয়তন অনেক বেশি হবে। সেম হচ্ছে তোমার উচ্চ উষ্ণতাতেও আয়তন অনেক বেশি হবে। তো মানে পরোক্ষভাবে বলতে গেলে, যখন আয়তন অনেক বেশি হবে তখনই কিন্তু সমস্ত গ্যাস এই ডাল্টনস লটা ফলো করবে। আচ্ছা, তুমি একটা জিনিস ভাবো, বাস্তব গ্যাস কাকে বলে? দুটো গ্যাস হয়, একটা আদর্শ গ্যাস, একটা বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস মানে যারা সমস্ত কিছুতেই ওই আর ইজিক্যাল আর, যেটা আছে কনস্ট্যান্ট, মানে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ওটা আইডিয়াল বা আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট যাকে বলে, সেই রুলটা ফলো করে। ঠিক আছে, তো সবসময় যে কোনো গ্যাস নর্মাল উষ্ণতায় যদি এই পিভি ইজিক্যাল টু এনআরটি এই রুলটা ফলো করে, সেটাই হচ্ছে কিন্তু আইডিয়াল গ্যাস। কিন্তু কিন্তু আমরা জানি যে এই পৃথিবীতে কেউই আইডিয়াল নয়। সেম হচ্ছে তোমাদের গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো আদর্শ গ্যাস বলে কিছু হয় না, সমস্ত হয় বাস্তব গ্যাস। কারণ আদর্শ গ্যাস কোনো রিয়েল এক্সিস্টেন্স নেই। ওইগুলো কিছু কিছু তোমার ধরো টেম্পারেচার কমিয়ে, যেমন বললাম টেম্পারেচার কমিয়ে বা প্রেসার বাড়িয়ে বা প্রেসার কমিয়ে, এরকমভাবে কিন্তু আদর্শ গ্যাস, বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে কনভার্ট করা হয়। আদর্শ গ্যাসের কোনো নিজস্ব এক্সিস্টেন্স নেই। ঠিক আছে, বুঝতে পারলে? এই দুটো ড্রব্যাকস আছে। তো ড্রব্যাকসগুলো কি কি? সাধারণ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলো ডাল্টনস ল ফলো করবে না, আর কম চাপে আর অধিক উষ্ণতায় কিন্তু গ্যাসগুলো ডাল্টনস ল ফলো করবে। ঠিক আছে, নেক্সট, গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র, ঠিক আছে। ব্যাপন সূত্র মানে বুঝতেই পারছো, ডিফিউশন। ঠিক আছে, এই ডিফিউশনটা তোমার ডিপেন্ড করে কিসের ওপর? তোমার হচ্ছে তোমার এই ডিফিউশনে ডিপেন্ড করে তোমার হচ্ছে ডেনসিটির ওপর, গ্যাসের যে ডেনসিটি তার ওপর এই ব্যাপনের হার বা ডিফিউশন রেটটা ডিপেন্ড করে। তো সেটাই এখানে ইংলিশে লেখা আছে, এটাকে তোমরা যেহেতু বাংলায় করবে তো দেখো কি লেখা, দ্য রেশিও অফ ডিফিউশন রেটস অফ টু ডিফারেন্ট গ্যাসেস ইজ গিভেন বাই গ্রাহামস ল অফ ইফিউশন রেট। গ্যাস নাম্বার 1, দুটো গ্যাস থাকতেই হবে, তোমরা বুঝতে পারছো, তাদের মধ্যে কম্পেয়ারটা করতে হবে। এম গ্যাস 2 ডিভাইড বাই এম গ্যাস 1 টাইম গ্যাস 2, এটা লাগবে না। যেটা তোমায় বলে দিচ্ছি, আসল যে পার্টটা লাগবে সেটা হচ্ছে, আমি R1 দিয়ে ডিনোট করছি, R1 R2 D2 বাই D1। মানে কি, যদি দুটো গ্যাস থাকে তাহলে প্রথম গ্যাসের সাথে সবসময় ক্রসে আসবে তার ডেনসিটিটা, মনে থাকবে। ওপরে যেটা মানে ব্যাপনের হার, যদি তুমি কোনো দুটো গ্যাস নাও, প্রথম গ্যাসের ব্যাপনের হার যদি তুমি ওপরে লেখো, তাহলে কিন্তু ডায়াগোনাল ভাবে আসবে তোমার ওই গ্যাসের ডেনসিটিটা। ঠিক আছে, সেম হচ্ছে যদি সেকেন্ডার
ইফিউশন বা ব্যাপনের হার নাও, তাহলে ডায়াগোনাল ভাবে থাকবে ওই সেকেন্ড গ্যাসটার ডেনসিটিটা। বুঝতে পারলে? তো এরপর থেকে এই ফর্মটা আসছে, সেম দেখো এখান থেকে কি লেখা যায়, m2 ডিভাইড বাই m1। কারণ কেন? কারণ আমরা জানি ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম, ঠিক? ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। তো এইগুলো ছোট ছোট কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন r1 বাই r2 ইজ ইকুয়াল টু রুট ওভার d2 বাই d1, ঠিক আছে, ইকুয়াল টু রুট ওভার m2 বাই m1 আর ইকুয়াল টু t2 বাই t1। মানে এই ব্যাপনের হারটা কিন্তু তোমার টাইমের উপর ডিপেন্ড করছে। কি কি উপর ডিপেন্ড করে? তোমার ডেনসিটির উপর তো ডিপেন্ড করবেই, মাসের উপরও ডিপেন্ড করে, প্লাস টাইমের উপরেও কিন্তু ডিপেন্ড করে। তো সূত্রটা লিখে নাও, সূত্রটা হচ্ছে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় গ্যাস সমূহের ব্যাপনের হার তাদের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? নির্দিষ্ট চাপ ও উষ্ণতা সবকিছুরই কিন্তু একটা কনস্ট্যান্ট হিসেবে তারা ধরে নেয় যে এটা কনস্ট্যান্ট থাকবে তাহলে এটা প্রযোজ্য হবে, ঠিক আছে? তো এখানেও কনস্ট্যান্ট কি? নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ব্যাপনের হার ওই নির্দিষ্ট গ্যাসের ডেনসিটি বা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বুঝতে পারলে? এইগুলো, এইটি মানে কিন্তু উষ্ণতা নয়, এইটি মানে টাইম, মানে কতক্ষণ ধরে ব্যাপনটা চলবে, তো সেইটার উপর ডিপেন্ড করছে। কিন্তু ভুলে যাও না, কিন্তু এই ক্যাপিটাল টি মানে তোমার টেম্পারেচার নয়, এটা মানে হচ্ছে তোমার, আচ্ছা তোমার সুবিধার জন্য লিখে দিচ্ছি, স্মল টি দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? টাইম এটা, ঠিক আছে? দেখে নাও এটা। বুঝতে পেরে গেছো? নেক্সট আরেকটা ছোট পার্ট আছে, সেই পার্টটা দেখো, গ্যাসের অণুর প্রকারভেদ বা বিভিন্ন প্রকার বেগের এখানে দেখাচ্ছি আমরা। এটা তোমাদের সিলেবাসে একটুখানি পার্টে একটা ছোট পার্ট, জাস্ট তোমাদের মনে রাখতে হবে CRMS, যেটাকে বলা হচ্ছে √3RT বাই ক্যাপিটাল M, C অ্যাভারেজ ইজ ইকুয়াল টু √8RT বাই পাই M, আর C মিন মানে হচ্ছে √2RT বাই M। এটা তোমাদের জেএক্স4 সিলেবাসে নেই, কিন্তু যদি তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে আমাদের একটা কোর্স আছে, সেই কোর্সটা কিনতে হবে তোমাদের। নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে আর ফোন নাম্বারও দেওয়া থাকবে। যদি তোমাদের কারোর কিছু কোয়ারি থাকে ওইটা ওখানে ফোন করে তোমরা জানতে পারবে। তো এই সবগুলো করার জন্য অনেক বিস্তারিত ডিটেলে যেতে হবে, তো সেইগুলো জানার জন্য আমাদের একটা কোর্স দেওয়া আছে, তো সেটা তোমাদের পারচেস করতে হবে কিন্তু, ঠিক আছে? কিন্তু যতগুলো পড়ালাম আগের পার্টটা অবধি, সেগুলো জেএক্স4 জন্য এনাফ বলবো না, কিন্তু পাস করে যাওয়ার মতো এনাফ। যদি তুমি একদম খুব ভালো হতে চাও, জেএক্স4 একদম একেবারে ক্লিয়ার করে দিতে চাও বা খুব ভালো রেজাল্ট করতে চাও, তাহলে কিন্তু আমাদের ওই ক্র্যাশ কোর্সটা তোমাদের নিতে হবে। তো যাওয়ার আগে এটাই বলবো, অনেক খেটে খেটে আমাদের এই সমস্ত ভিডিও আনতে হয়, আমি বা আসিফ স্যার যেই বলো, তোমাদের যে 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 টপিক যারা যারা পড়ায়, তো তাদের জন্য একটা করে অন্তত লাইক দিয়ে দাও আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। তো আজকের মতো এখানেই আমরা ক্লাসটা শেষ করব, তো দেখা হবে নেক্সট ক্লাসে। চলো। না, আমি করবো।